আজ ভিন্ন ভাবনার শেষ পর্ব। আমি হাসিন জাহান। কোনো পরিবর্তনই চট করে আসে না। আসে ভিন্ন ভাবনা থেকে, যেটা হঠাৎ করেই মাথার ভেতরে আসে। তাই আজকে আমরা ভাবব একটু ভিন্নভাবে, একটু গভীরভাবে। আজকে আমরা ভাবার চেষ্টা করব পানি আসলে আমাদের জীবনে কতটুকু মূল্যবান। কৃষি থেকে শুরু করে শিল্প, অর্থাৎ আমাদের পুরো অর্থনীতির চাকাটাই আসলে পানির উপরে ঘুরছে। কিন্তু আমরা কি আসলে পানিকে ততটুকু মূল্য দিচ্ছি? যদি না দিয়ে থাকি তাহলে কি দেয়া উচিত? এক ঝাঁক তরুণদেরকে দেখতে পাচ্ছি আমার সামনে। আমি প্রথম প্রশ্নটাই তাদের মাঝে রাখতে চাচ্ছি যে, আমরা পানি সবাই খাই, কল খুললেই পানি পড়ে। কিন্তু আপনারা জানেন যে সারা পৃথিবীতে এরকম পানযোগ্য, যেটাকে আমরা মিঠা পানি বলি, এর অংশ কতটুকু এবং সেটা কোথায় কোথায় পাবো? মূলত নদ নদী এবং খাল, বিল, হ্রদ, তারপরে হচ্ছে ভূগর্ভস্থ পানি, মূলত মিঠা পানির উৎস এগুলোই আমরা জেনে থাকি সচরাচর। কিন্তু সারা পৃথিবীতে আমরা যখন চিন্তা করি, এই মিঠা পানির পরিমাণ মাত্র ৩% এবং সেটারও বেশিরভাগ অংশ আমরা যেটাকে গ্লেসিয়ার বলি বা হিমবাহ, এবং এই যে খাল, বিল এবং ভূগর্ভস্থ পানি হিসাবে সেটা জমা আছে। তার মানে কি? তার মানে অ্যাভেইলেবল পানি পরিমাণ আরও কম। পানি কিন্তু অত্যন্ত মূল্যবান একটা সম্পদ, যেটা আমরা আসলে বুঝতে পারছি না। তাহলে সারা পৃথিবীতে পানযোগ্য পানির পরিমাণ কিন্তু অত্যন্ত কম। এখন আপনাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের এমন একটা অঞ্চলের নাম আমরা আপনাদের কাছে শুনতে চাই যেখানে পানি সংকট অনেক বেশি। বরেন্দ্র অঞ্চলে পানি সংকট রয়েছে। কেননা যে সময় সেচের জন্য পানি ব্যবহার করা হয় সেই সময় খাবার পানিতে টিউবওয়েলে চাপলে পানি কম আসে। সেই সময় আমরা খাবার পানির সংকটটা দেখতে পাই আর কি। তরুণ সমাজের কাছে আমাদের একটা বিশাল প্রত্যাশা, তারা ভিন্ন ভাবনায় ভাববে এবং এই সংকট মোকাবেলায় তারা নিজেরা অংশগ্রহণ করবে এবং চারপাশের মানুষগুলোকে সম্পৃক্ত করবে। আপনি আপনার জায়গা থেকে কি করতে পারেন, সেটা যদি এই ভিন্ন ভাবনার সাথে একটু শেয়ার করতেন। আমি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। আমি নলছিটি উপজেলা থেকে এসেছি। আমার উপজেলায় দেখেছি এটি পৌরসভার অন্তর্ভুক্ত, কিন্তু পৌরসভার ভিতরে সুপেয় পানির জন্য কোনো পাবলিক পানির কোনো পয়েন্ট নেই। এই যে পানির মতো একটি মৌলিক বিষয় যখন পথচারী থেকে শুরু করে সবাই যায়, সবার কিন্তু পানি ক্রয় করে খাওয়ার মতো সেই সীমাবদ্ধতা আছে। হয় তাহলে ঘর থেকে বের হওয়ার পরে তার পিপাসা না মিটেই থাকতে হয়, অথবা সে বিশুদ্ধ পানি নয় এমন কোনো উৎস থেকে পানি পান করছে। কিন্তু আমাদের নাগরিকের জায়গা থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচিত এ জায়গায় পানি খাওয়ার পাবলিক পয়েন্টগুলো ব্যবস্থা করা। সে জায়গা থেকে আমি তরুণদের নিয়ে একটি ইনিশিয়েটিভ নিয়েছি। একটি মুগ্ধ পানি কর্নার নামে একটি জুলাই ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যে জায়গা থেকে এখন একটি পানি কর্নার স্থাপন করা হয়েছে। সে জায়গা থেকে উপজেলার মানুষ, যারা মার্কেটের মানুষ, তারা সুপেয় পানি খাওয়ার সুযোগ পাচ্ছে। আমি চাই সরকার যেন এই ধরনের সুপেয় পানির ব্যবস্থাপনা এমনটি করা হোক। নমনবিন আজগার। আমি পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েশন করছি গত 1 বছর ধরে। বিভিন্ন সোশ্যাল ইস্যুস যেমন এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এগুলো নিয়ে আমি আওয়াজ তুলছি। বাট আমি এই শোতে আসার আগে ওয়াটার বিষয়টা নিয়ে আমি এত বেশি কনসার্নিং হই নাই, আমি ভাবি নাই যে এই বিষয়টা এত বেশি সিরিয়াস। আমি পার্সোনালি যদি আমার জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যদি আমি মানুষদেরকে, ইউথদেরকে যদি অ্যাওয়ার করতে পারি, সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। যদি আমি একটা বিষয় বলতে চাই, অলরেডি আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করেছিও যে আমরা কীভাবে অ্যাওয়ার করতে পারি এই প্রোগ্রামটার আগে। সো আমি এটাকে কন্টিনিউ করবো, এবং আমি আমার শুধু কমিউনিটিতে না, আমার যত প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, আমার রিচ যতটুকু পসিবল আমি সেখানে চেষ্টা করবো যেন এই অ্যাওয়ারনেসটা ছড়ানো যায়। অত্যন্ত চমৎকার একটা কমিটমেন্ট পেলাম এরকম একজন তরুণের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। পাশে চলে যাই। জি। ধন্যবাদ। আমি লিমা শিমু। আমি যেহেতু ট্রাভেল করে থাকি, তো দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া হয়। তো আমি যেটা দেখি, ওয়াশরুমে পানি পড়তে থাকে। তো আমার মাথায় তখন খুব মনে হয় যে কেন পড়বে, পানিটা কেন অপচয় হবে। আমি এরকম অনেক সময় উদ্যোগ নিয়েছি যে আমি বাধ্য করেছি যে ওদের ইনস্ট্যান্ট মিস্ত্রি এনে ঠিক করানোর ব্যবস্থা করেছি, যে না, এটা আপনাকে ঠিক করতে হবে, পানিটা কেন অপচয় করছেন। তো আমাদের যার যার জায়গা থেকে কীভাবে প্রতিবাদ করতে হবে এবং পানিটাকে সুরক্ষা করার জন্য আমাদের নিজেদের দায়িত্ব থেকে এটা করতে হবে। শুধু সরকারের উপর ডিপেন্ড করলে হবে না, আমরা যারা যুব সমাজ রয়েছি যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আরেকটা যেটা আমি দেখি যে কাজের বুয়া এসে পানি অপচয় করে, যেটা আমার মাথায় একদম নিতে পারি না। এবং আমি বলি যে খালা, আপনার যতটুকু পানি প্রয়োজন অতটুকুই ব্যবহার করেন। অনেক সময় কল ছেড়ে সে কাজ করতে থাকে। তো আমি ওই জায়গা থেকে আমার বাসা থেকেই চেষ্টা করি যে প্রতিবাদ করার, বা এভাবে অপচয় করা যাবে না। আমি মনে করি যার যার জায়গা থেকে এভাবে প্রতিবাদটা শুরু করতে হবে। এতক্ষণ শুনলাম তরুণরা কিভাবে পানির সংকট মোকাবেলায় আমাদের পাশে এসে দাঁড়াবেন।
এবার চলুন দেখে আসি বরেন্দ্র এলাকায় মানুষ কিভাবে পানির সংকটে ভয়াবহ দিন কাটাচ্ছেন। এবার সবারই মন খারাপ, জমিতে ধান করতে পারলাম না। গতবার ছিল 2 বিঘা জমিতে ধান ছিল আর 2 বিঘাতে গম ছিল। এবার পানির জন্য আমরা ধানের আবাদ করতে পারিনি। কি খাবো, কিভাবে সংসার চলবে? বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বরেন্দ্রভূমি রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া এবং জয়পুরহাট জেলাগুলোর মধ্য দিয়ে বিস্তৃত এই অঞ্চল। ঐতিহাসিকভাবে রাজশাহী বিভাগ পদ্মা এবং আত্রাই নদী দ্বারা পরিবেষ্টিত, যার ফলে এখানে কখনোই পানির ঘাটতি ছিল না। তবে বর্তমান সময়ে এই অঞ্চলের মানুষ তীব্র পানির সংকটে, যার ফলস্বরূপ তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানকার মানুষ দিন কাজ করে, দিন আনে, দিন খায়, দিন মজুরি খায়। পানির সমস্যার জন্য আমি যেখানে 10 বিঘা ধান লাগাইতাম সেখানে মাত্র 2 বিঘা ধান লাগাইছি। মানে 200 ফিট খুঁড়েও পানি পাওয়া যায়। এবং ফসল পানি তো এখানে করাই যায় না। ফসল পানি ধরেন এই যে দেখেন সব মরে গেছে। গর্ত খনন করে পানি ধরে রাখা আছে, সেটাতে গোসল, কাপড় কাচা, শুধু খাওয়ার পানিটা ওটাতে অল্প অল্প পাই। একসময়ের উর্বর মাটির এলাকা তানোর বর্তমানে সূর্যের প্রখর তাপে ক্রমশ ফেটে চলেছে। তাছাড়া গোদাগাড়ির ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নেমে যাচ্ছে, যা ক্রমান্বয়ে বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলকে এক শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত করছে। এককালের প্রাচুর্যময় এই বরেন্দ্রভূমি আজ জলবায়ু পরিবর্তনের এক রাজসাক্ষী। এই পরিবর্তন পরিবেশ বিপর্যয়ের এক নির্দয় প্রতিফলন, যেখানে খরা এবং বন্যার আঘাত স্থানীয় এলাকার মানুষদের এক নিরন্তর প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছে। পানি না পেলে তো ফসল হবে না, কোনো গরু বাছুরকে খাওয়াতে পারছি না, নিজে খেতে পারছি না, দূর থেকে বহন করে নিয়ে এনে খেতে হয়েছে। আমরা তো জমি থেকে সবকিছু করি, জমি থেকে পানি না দিতে পারি তাহলে তো আমাদের হচ্ছে না। শিব নদী শুকিয়ে যাওয়ার কারণে পানি বেগর মানুষের সমস্যা, অনেক ক্ষতি মৎস্যজীবীদের। মাছ ওরা পাচ্ছে না, আমরা হাঁস চাষ করতে পারছি না, এটা সমস্যা। খনন করতে চাই কিন্তু হচ্ছে না। এই অঞ্চলের পদ্মা, মহানন্দা সহ অন্যান্য নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যার ফলে 50 লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। এই নদীগুলো একসময় নানান কর্মযজ্ঞে মুখর ছিল, আর এখন এই নদীগুলো স্তম্ভিত, নিশ্চল। এই বিলকুমারিতে আগে অনেক পানি জমা হয়ে থাকতো, ইদানিং ওই যে গভীর নলকূপ আসার পরে পানির লেয়ারটা কমে যাওয়ার ফলে এই বিলকুমারিতে আর এখন কোনো পানি থাকে না। কল আছে কিন্তু কলে সেরকম পানি ওঠে না, চাপতে চাপতে হাত ব্যথা হয়ে যায়, পরিবারের শান্তি নষ্ট হয়। পানি না থাকলে মারামারি লেগে যায় অনেক। নদী প্রবাহ কমে যাওয়ায় কৃষি, বাণিজ্য এবং স্থানীয় বাস্তুতন্ত্রেও এর প্রভাব পড়ছে। সাম্প্রতিক সময়ে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়া তাপমাত্রা পানির বাষ্পীভবনকে ত্বরান্বিত করছে, যা কৃষি এবং খাবার পানির সংকটকে আরও তীব্র করে তুলছে। চলুন তাহলে এখন আমরা কথা বলবো পানির সংকট নিয়ে সরাসরি একজন বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রাক্তন পরিচালক ডক্টর আনোয়ার জাহিদ। ডক্টর আনোয়ার জাহিদ, আমাদের সাথে এই ভিন্ন ভাবনায় উপস্থিত হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি জানেন যে বরেন্দ্র এলাকা পানি সংকটের জন্য আমরা সবসময়ই শঙ্কিত থাকি এবং বর্তমানে সরকার এটিকে একটি পানির সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা দিয়েছেন। তো একটু যদি আমাদেরকে বলতেন যে সরকার এই এলাকায় পানি সংকট মোকাবেলার জন্য কী ধরনের ব্যবস্থাপনা নিয়েছেন এবং ভবিষ্যতে নেবেন বলে কী ধরনের আলোচনা চলছে। আমরা সবাই জানি যে বরেন্দ্র এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পানি ব্যবস্থাপনার কাজ করছে। তো বরেন্দ্র এলাকা এমনিতেই পানি সংকটাপন্ন ছিল, বাংলাদেশের অন্যান্য এলাকার চাইতে একটু ভিন্ন। তো এখন যখন পানির উপর অনেক চাপ পড়ে গেছে, এই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তারাও সরকারের পক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। যেমন একসময় গ্রাউন্ড ওয়াটারটাকে ভিত্তি করেই কৃষির ইরিগেশন কাজটা চলতো। তো এখন গ্রাউন্ড ওয়াটারের পাশাপাশি সারফেস ওয়াটার, যেমন পদ্মা নদী থেকে পানি নিচ্ছে, মহানন্দা নদী থেকে পানি নিয়ে সারফেস ওয়াটার ইরিগেশনটাও বাড়িয়েছে, যাতে গ্রাউন্ড ওয়াটারের উপর প্রেশারটা কমে যায়। তো পাশাপাশি
যেহেতু বরেন্দ্র এলাকায় অন্যান্য এলাকার চাইতে পানির প্রাপ্যতাটা কম, এজন্য ওই এলাকাতে ধান আমরা জানি অনেক পানি কনজিউম করে, তাইলে কম পানি কনজিউম করে এই ধরনের ক্রপ ফলানোর জন্য কৃষকদেরকে বা ওই এলাকার মানুষকে সরকার উদ্বুদ্ধ করছে। তো এইভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। প্লাস আমরা জানি বরেন্দ্র এলাকাতে বেশ কিছু বিল রয়েছে এবং অনেক বিলে সারা বছর পানি থাকে, সেই পানিগুলো বছরব্যাপী কিভাবে ইরিগেশনে ব্যবহার করা যায় এগুলো নিয়েও কাজ করছে। মানে আমরা তো ধরেন অনেক দিন ধরে এ ধরনের কথা শুনে আসছি যে বরেন্দ্র এলাকায় কিভাবে ধরেন সেচ প্রকল্পগুলো সারফেস ওয়াটারের পানি ব্যবহার করবে, সে ধরনের উদ্যোগ নেওয়া হবে এবং কৃষিতে ধরেন অন্য ধরনের জাত কিভাবে প্রমোট করা যায় সে ধরনের কাজ হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে কতটা হচ্ছে এটা একটু জানতে চাই। পাশাপাশি ওই এলাকায় আসলে কতটুকু পানি নেমে যাচ্ছে এ ধরনের তথ্য উপাত্ত আছে কিনা, এবং এই তথ্য উপাত্তগুলো আসলে জনসাধারণের কাছে শেয়ার করা হচ্ছে কিনা এ ব্যাপারে যদি একটু বলতেন। আমি তথ্য উপাত্ত দিয়ে শুরু করি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিগত প্রায় 60 বছর ধরে পানি সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করছে, তার মধ্যে ভূগর্ভস্থ পানির স্তরের তথ্য সংগ্রহ করছে। সেই তথ্য থেকেই দেখা যাচ্ছে যে যেহেতু বরেন্দ্রে গ্রাউন্ড ওয়াটার ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা গ্রাউন্ড ওয়াটার ব্যবহারের ক্ষেত্রে বলি আর কি যে বৃষ্টি হয়ে যে পরিমাণ পানি গ্রাউন্ড ওয়াটারে যোগ হবে একটা সিজনে, পরের সিজনে ঠিক ততটুকু পানি তুলতে হবে, কিন্তু বাস্তবে সেটা বেশি তোলা হচ্ছে, সংকট হচ্ছে। কিন্তু পাশাপাশি এই সাপোর্টগুলো কাজ করছে, যেমন পদ্মা থেকে কিন্তু পানি তুলে যে বিভিন্ন ক্যানেলের মাধ্যমে কৃষকের জমিতে পৌঁছে দেওয়া হচ্ছে, এই প্রকল্পগুলো কিন্তু চালু হয়েছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডও কিছু প্রকল্প ইনিশিয়েট করছে যেখানে সারফেস ওয়াটারটা বেশি করে ব্যবহার করা হবে। এই যে পানি সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা হলো, এর প্রতিক্রিয়া কি হয়েছে বলে আপনি মনে করেন স্থানীয় পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে? পানি আইনে বলা হয়েছে যে বাংলাদেশের কোথায় কোথায় পানির সংকট সৃষ্টি হচ্ছে চিহ্নিত করে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা। তো এইটা বরেন্দ্র দিয়ে শুরু হয়েছে, এটার প্রয়োজন ছিল। এলাকাটা পানি সংকটাপন্ন, কিন্তু সরকারেরই দায়িত্ব এখন বিকল্প কোনো ব্যবস্থায় সেই পানির ব্যবস্থাটা করা, অথবা ওই যেটা বললাম যে সেখানে যদি কম পানি কনজিউম করে এই ধরনের ক্রপ যদি ফলানো যায় তাহলে কৃষকের আর্থসামাজিক উন্নয়নটা অব্যাহত থাকবে, আমাদের ফুড সিকিউরিটিতেও প্রভাব ফেলবে না। তাহলে আমাদের আসলে ওয়াটার কনজারভেশনের দিকেও হয়তো যেতে হবে ভবিষ্যতে। যেতে হবে রিউজে যেতে হবে। প্লাস হচ্ছে বরেন্দ্র এলাকাতে আপনি জানেন যে আর্টিফিশিয়ালি গ্রাউন্ড ওয়াটারের স্টোরেজটা কিভাবে বাড়ানো যায় তারও কিছু পাইলট স্টাডি হচ্ছে। এটা কি, আমাদের যে বৃষ্টিপাত হয় বর্ষাকালে সেই বৃষ্টির পানি কিছু যদি সাবসারফেসও স্টোর করা যায়, আমরা সারফেসে স্টোর করে ব্যবহার করি, সাবসারফেসেও স্টোর করা যায়, সেটাকে আমরা ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বলছি। বরেন্দ্র এলাকায় যেহেতু অনেক জায়গায় অলরেডি পানির স্তর নিচে নেমে গেছে, সেখানে অ্যাকুইফার, বালিকণাকে আমরা অ্যাকুইফার ধরি বাংলাদেশে, তার যে ভয়েডগুলো এগুলো শূন্য অবস্থায় আছে, সেখানে আমরা বৃষ্টির পানি বেশি বেশি কৃত্রিমভাবে প্রবেশ করিয়ে আমরা পানির স্টোরেজটা বাড়াতে পারি। এবার আমরা একটু অডিয়েন্সের কাছে যেতে চাই, দর্শকদের সারিতে যারা বসে আছেন তাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নেই। আমি আবু হাসনাত, তো আমার হোম টাউন হচ্ছে রংপুর। তো ওই অঞ্চলে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ধান চাষের সময় পানি অনেক বেশি প্রয়োজন হয়, ভুট্টা বা অন্যান্য যে সবজি শস্যগুলো রয়েছে সেগুলোতে পানি কম লাগে। কিন্তু আপনি আপনার বক্তব্যে যেটা জানালেন যে যেই শস্যগুলোতে পানি কম লাগে সেই শস্যগুলো উৎপাদনের জন্য, তাতে করে আমাদের আর্থসামাজিক অবস্থানের পরিবর্তন আসবে। কিন্তু আমরা বাংলাদেশে ধান মানে ভাত খেতে অভ্যস্ত, সো সেই শস্যটা যদি কম হয় এই সমস্যাগুলো আবার কিভাবে মোকাবেলা হবে? বরেন্দ্র এলাকায় পানির সংকটের জন্য আমরা যদি ধান চাষটা কম করি, আমরা অন্য এলাকাতে যেখানে পানির অভাব নেই সেখানে আমরা ধান চাষের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি। এইভাবে আমরা ভাতে মাছে বাঙালি ওই ব্যবস্থাটা চালু রাখতে পারি। আমি ডক্টর আনি আরজাহিদের কাছে আমার শেষ প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে এই যে সেচের পানি বরেন্দ্র এলাকায় কিনে নিতে হয় কৃষকদেরকে, এবং যারা অপেক্ষাকৃত ধনী কৃষক তারাই সেচের পানিটা কিনে নিতে পারে, তাহলে যারা অপেক্ষাকৃত দরিদ্র কৃষক তারা কি করছে
এটি আমার একটি প্রশ্ন এবং তার সাথে সম্পূরক বিষয় যে সেচের পানি উত্তোলনের কারণে সাধারণ নলকূপগুলো কাজ করে না, তাহলে খাবার পানির একটা বড় সংকট দেখা দেয়। তো আসলে এর থেকে উত্তরণের উপায় কি? যারা স্বল্প আয়ভুক্ত কৃষক বা দরিদ্র কৃষক, তাদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পানিটা সরবরাহ করা যেতে পারে, তাহলে হয়তো তাদের দিকটা দেখা হবে। এখন পানি আইনে কিন্তু ওয়াটার অ্যালোকেশনেরও কথা বলা আছে এবং সেই রুট লেভেল পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত পানি এই ডিস্ট্রিবিউশনের জন্য কমিটি গঠনের কথা বলা আছে। তাহলে এই কমিটি আর্থসামাজিক অবস্থা বিবেচনাতেও ওয়াটার অ্যালোকেশনটা বাস্তবায়ন করতে পারে। আর খাবার পানির প্রসঙ্গে যদি আসি, আমাদের গ্রামে গঞ্জে আমরা জানি যে নাম্বার 6 হ্যান্ড টিউবওয়েল, চাপকল যেটা, এটা দিয়ে পানি তোলা হয়। এটা সাকশন মোডে পানি তোলে। টিউবওয়েলের পাইপের ভিতর যদি 7.5 মিটারের উপরে পানিটা থাকে তখন এই টিউবওয়েল পানি তুলতে পারে। কিন্তু বরেন্দ্র এলাকাতে সেচ কাজের জন্য অলরেডি প্রায় পুরো এলাকাতেই এই পানির লেভেলটা 7.5 মিটারের নিচে নেমে গেছে, ফলে হ্যান্ড টিউবওয়েলগুলো কাজ করে না। সেখানে একটু ডিফারেন্ট টেকনোলজি অ্যাপ্লাই করে কোথাও কোথাও ফাংশনাল রাখা হয়েছে। তো এই কথা বিবেচনা করে এখন কিন্তু ওই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তারা তাদের ডিস্ট্রিবিউশন লাইন থেকেও কিন্তু কৃষকদেরকে খাবার পানিটা বা গ্রামবাসীকে খাবার পানিটা প্রোভাইডের চেষ্টা করছে। পাশাপাশি অনেক এনজিও এই ক্ষেত্রে কাজ করছে। ধন্যবাদ ডক্টর আনোয়ার জাহিদ, আপনার বিশ্লেষণ আমাদের জন্য অত্যন্ত কাজে দেবে, বিশেষ করে ভিন্ন ভাবনায় নতুন ভাবনা যোগ করার জন্য। ফিরে এলাম বিরতি থেকে। এবার আলোচনা করব বিভিন্ন ইন্ডাস্ট্রি কিভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে এবং এর ফলে কিভাবে এই পানির স্তর নিচে নেমে যাচ্ছে। গাজীপুর এবং নারায়ণগঞ্জে একটা বিশাল ইন্ডাস্ট্রি এলাকা গড়ে উঠেছে এবং এখানে মোটামুটি নির্বিচারে পানি তোলা হচ্ছে, যার ফলে পানির স্তর 60 থেকে 70 মিটার নেমে গেছে এবং এই পানির সংকট নিয়েই আজকে আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মতিনুদ্দিন আহমেদ এবং নাফিসুদ্দৌলা, ডিরেক্টর BGMEA। প্রথমেই প্রশ্ন করছি প্রফেসর কাজী মতিনের কাছে। আপনি দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি সংকট নিয়ে গবেষণা করে যাচ্ছেন। আপনি যদি বলতেন যে আগামী দিনগুলোতে এই পানি সংকট আসলে কতটা ভয়াবহ হতে পারে? কারণ আমরা ভূগর্ভস্থ পানি সম্পর্কে যে কথাটা সবসময় বলি যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমরা দেখি না কি হচ্ছে ভূগর্ভস্থ পানিতে, যার ফলে আমরা যথেচ্ছভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহার করি। আপনি যে এই সমস্যাটার কথা বললেন যে আমাদের যে শিল্পাঞ্চল ঢাকার আশেপাশে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, এই জেলাগুলিতে গত কয়েক দশকে শিল্পের ব্যাপক প্রসার হয়েছে। এখন প্রায় সব শিল্পই, যদি আমি ভুল না বলে থাকি, 98% ইন্ডাস্ট্রি তাদের যে পানির সাপ্লাই সেটার জন্য নির্ভর করে ভূগর্ভস্থ পানির উপরে। এখন এই এলাকায় আগে পানির ব্যবহারের মূল ছিল গৃহস্থলীর পানি এবং কৃষিকাজের পানি, সেটাকে এখন রিপ্লেস করেছে এবং অনেক বেশি পানি তোলা হচ্ছে এই শিল্পের কাজের জন্য। আপনি যেটা বলছিলেন যে কোনো কোনো এলাকায় 60 মিটার না আরও বেশি, 100 মিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে পানির স্তর। আমরা যদি গাজীপুরের কথা বলি, গাজীপুরের যদি আমরা উত্তর থেকে দক্ষিণ দিকে আসি, আমরা দেখতে পারি যে উত্তরে পানির লেভেল অনেক উপরে আছে কিন্তু দক্ষিণে পানির স্তর অনেক নিচে নেমে গেছে এবং এটা মূল কারণ হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাবস্ট্রাকশন। এখন এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাবস্ট্রাকশনের ফলে যে পানির স্তর নেমে যাচ্ছে তার ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে অন্যান্য ইউজারদের উপরে। ইন্ডাস্ট্রি তার প্রয়োজন মতো পানি তুলছে, আমাদের এখানে কন্ট্রোল নাই, কে কী পরিমাণ পানি তুলছে সেটা সঠিক পরিমাণও আমরা জানি না, কিন্তু ইন্ডাস্ট্রি তার প্রয়োজন মতো পানি তুলছে। এখন এর ফলে কি হচ্ছে, গাজীপুর এলাকায় এখন যদি যান কোথাও কিন্তু এই কনভেনশনাল যে হ্যান্ড টিউবওয়েল যেটাকে বলি আমরা নাম্বার 6 হ্যান্ড পাম্প, সেটা আর কাজ করে না, সবাইকে সাবমার্জিবল পাম্প বসাতে হচ্ছে। এটা একটা সমস্যা তৈরি হচ্ছে। আর পানির লেভেল যখন ক্রমাগত নিচের দিকে নামতে থাকবে, ইন্ডাস্ট্রির যে অ্যাবস্ট্রাকশন সেটারও আস্তে আস্তে তাদের খরচ বাড়তে থাকবে। এ পর্যায়ে আমি আসলে নাফিসুদ্দৌলার কাছে যেতে চাই। আমরা শুনে থাকছি যে বিভিন্ন ব্র্যান্ড এখন আসলে সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্টের কথা বলছে, তাই না? যে পানি নিয়ে আপনারা
কি করছেন বা কি করবেন তার একটা পরিকল্পনা যারা জানতে চায়। তো বিজিএমইর পক্ষ থেকে আসলেই কি আপনারা পানি নিয়ে কোনো চিন্তা করছেন? অবশ্যই অনেক দিন থেকেই করছি আমরা। আপনারা যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ডটা, এখন পর্যন্ত 250টা লিড সার্টিফাইড ফ্যাক্টরি আছে। লিড সার্টিফিকেশনে কিন্তু একটা মেজর ইস্যু যে পানির ইউজেস ইয়েগুলা রিসাইকেল ওয়াটার, এবং এই 250টা ফ্যাক্টরিতেই কিন্তু পানিটা রিসাইকেল করা হচ্ছে, যেটা এসটিপি ওয়াটার, দেন রেইন ওয়াটার হারভেস্টিং করা হচ্ছে, ইটস এ মাস্ট। এবং এটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি তো যারা লিড সার্টিফাইড না, তাদের ওইখানেও এখন আমরা সবাই অ্যাওয়ারনেসটা অনেক বেশি হয়েছে এবং অনেকেই করছেন এটা। এবং নতুন ধরনের ইনোভেশনগুলো যেগুলো, মেশিনগুলো চেঞ্জ করা, পুরনো মেশিনগুলো চেঞ্জ করা, বিশেষ করে আমাদের কিন্তু ওয়াশিং, ডাইং অ্যান্ড ফিনিশিংয়েই আমাদের পানিগুলো বেশি লাগছে। এটা যদি আপনি 10-12 বছর আগে ধরেন, তখন কিন্তু আমরা 1 কেজি কাপড় রং করার জন্য হয়তো 100 লিটারের উপরে পানি খরচ করতাম। এখন এভারেজলি করছি 60-65-70 লিটার। কিন্তু নতুন কিছু মেশিন এসেছে যেটাতে আমরা এখন 40 লিটারে করতে পারবো। সো নতুন ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, বাট স্টিল আমরা ওই দিকে যাচ্ছি, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। প্রফেসর মতিনের কাছে আসি ফিরে। এই যে আমরা নতুন পানি আইন নিয়ে আবার একটু নাড়াচাড়া পড়ছে, আমরা জানলাম কিছু কিছু এলাকাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে। তো আপনি এই যদি একটু বলতেন যে শিল্পে যে সমস্ত পানি ব্যবহার হচ্ছে সেটার ট্যারিফ নিয়ে সরকার কি ভাবছেন? নতুন যে আইন হয়েছে সেখানে লাইসেন্স নিতে হয় এবং মূল্যের একটা ব্যাপার আছে, কিন্তু এটাও এখন খুব বেশি সুনির্দিষ্ট না। আমার প্রথমে যেটা দরকার হবে একটা খুব ইন্টেন্সিভ মনিটরিং সিস্টেম, কোথায় কি পরিমাণ পানি তোলা হচ্ছে। এটা ভূগর্ভস্থ পানিকে বলি আমরা রিনিউয়েবল রিসোর্স। কেন রিনিউয়েবল রিসোর্স? যে প্রতি বছর যেই পানিটা আমরা তুলে আনি সেটা আবার রিচার্জ হবে, রিচার্জ হলে আমার ইকুইফারে যে সে পানিটা জমা হবে। এখন এই রিনিউয়েবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে 2 কারণে। একটা হলো আমার যে অবস্থাটা, ব্যবহারের অবস্থা, সেটা পরিবর্তন হচ্ছে, এবং আমরা রিচার্জের চেয়ে বেশি পানি তুলছি। আর ভিন্ন ভাবনার আলোকে আপনি যদি কোনো কমিটমেন্ট করতে পারেন অন বিহাফ অফ বিজিএমই? না, কমিটমেন্ট তো অবশ্যই আছে যে আমাদের রেইন ওয়াটার হারভেস্টিং আমরা 2030-এর মধ্যে সমস্ত ফ্যাক্টরি, ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোকে আমরা চাচ্ছি যে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মধ্যে চলে আসার জন্য। এটা একটা বড় কমিটমেন্ট আমি বলবো। রেইন ওয়াটার হারভেস্টিং করলে কিন্তু আমার পানির ইউজেস অনেক কমে আসবে। হ্যাঁ, এইটা একটা বড় কমিটমেন্ট। আর ইটিপি চালানোর ব্যাপারে আমরা আরও বেশি অ্যাওয়ারনেস করার চেষ্টা করব। এখন আমরা চলে যাব আমাদের অডিয়েন্স ইন্টারাকশনে। আমি দর্শকের সারি থেকে কিছু প্রশ্ন নিব। মালিহা ফাইরুজ রহমান, স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি জনাব নাফিসউদ্দৌলা স্যারের কাছে স্বাস্থ্যগত, নারী শিশু এবং সবার ক্ষেত্রে যে প্রভাবগুলো পড়ছে, তো সেগুলো আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। এইখানে আমি একটা ছোট্ট একটা ব্যাপার বলবো যে ধরেন আমাদের 2024টা ফ্যাক্টরি এখন আছে, এর মধ্যে অলমোস্ট 600টার মধ্যেই হচ্ছে এসএমই ফ্যাক্টরি। সো এসএমই ফ্যাক্টরিগুলো কিন্তু ওরকমভাবে আগাচ্ছে না। সো ওনাদেরকে আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। ওনাদেরকে তুলে নিয়ে আসার জন্য একটা বড় ফ্যাক্টরি কিন্তু গ্রিন ফান্ডিং, লো কস্ট ফান্ডিং, অনেক কিছু একটা বড় ফ্যাক্টরি অ্যাভেল করতে পারে, কিন্তু এসএমই কিন্তু দেখা যায় যখন ওগুলোর জন্য অ্যাপ্লাই করছে ওনারা ওটা অ্যাক্সেস করতে পারছেন না। সো আমাদেরকে এখন আসলে পলিসি লেভেল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এসএমইগুলোকে আসলে তুলে নিয়ে আসতে হবে। আমি মেহেদি হাসান, আমি বরিশাল থেকে এসেছি। বর্তমান সময়ে একটা রিফরমেশনের সময় চলছে এবং আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ বর্তমান সময়ে একটা বেশ সিরিয়াস ইস্যু, এবং তার সাথে হচ্ছে গিয়ে শিল্পায়ন হচ্ছে, এবং শিল্পায়নের যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলোর ফলে দূষিত পরিস্থিতিও একটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে এই রিফরমেশনের এই সময় বিজিএমই থেকে কোনো রিফরমেশন পলিসি বা প্রসিডিউর দেওয়া হয়েছে কিনা গভর্নমেন্টের কাছে, যাতে হচ্ছে তারা অ্যাজ এ পলিসি লেভেলে অর পার্টিসিপেটরি লেভেলে গভর্নমেন্টের সাথে অথবা আমাদের বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি উন্নয়নে, পানি সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বিজিএমই থেকে সবসময় এটা আগে দেওয়া হয়েছে। রিসেন্টলি যদি বলেন এই বোর্ড এসেছে 3 মাস, এখন পর্যন্ত এখান থেকে নতুন কোনো কিছু দেওয়া হয়নি। বাট পলিসি লেভেলে যে আমাদের ইয়েগুলো এটা আগেও দেওয়া হয়েছে যে ওয়াটার ইউজের ব্যাপারে। আর ইন্টারনালি তো আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি যে টু রিডিউস ওয়াটার, এবং এটার কিন্তু আমি বলবো যে অনেক 30% কমে আসছে
পানির ইউজ কিন্তু অলমোস্ট 30% কমে আসছে যদি 3-4-5 বছরের মধ্যে ধরেন। সো ওইখান থেকে কিন্তু উই আর ডেভেলপিং, অ্যাকচুয়ালি উই আর কামিং অ্যাহেড। হ্যাঁ, তো ওইগুলো আমরা করছি, কন্টিনিউয়াসলি করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ভিন্ন ভাবনায় অংশগ্রহণ করার জন্য। এখন বলবো ঢাকা শহরে এর বাস্তবতা। একদিকে যেমন ঢাকা শহরে পানির স্তর নেমে যাচ্ছে, ঠিক একই সাথে এর চারপাশের নদীগুলো দূষিত হয়ে যাওয়ায় উৎসগুলো কমে আসছে। সুতরাং ভালো পানি পাওয়া একদিকে কষ্টকর হয়ে যাচ্ছে, অন্যদিকে পানির চাহিদা কিন্তু দিন দিনে বেড়েই যাচ্ছে। আবার অন্যদিকে দেখেন, আপনি ঢাকা শহরে যেই পরিমাণ টাকা দিয়ে পানি কিনি, বস্তিবাসীরা কিন্তু তার চাইতে অনেক বেশি টাকা দিয়ে অনেক কম পরিমাণ পানি কেনে। আসুন এই বাস্তবতাটাকেই আমরা একটা ছোট্ট ভিডিও চিত্রের মাধ্যমে দেখে আসি। ঢাকা শহরের পানির সংকট ক্রমেই গভীর হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, অন্যদিকে নদী, খাল ও জলাশয়ও কমে যাচ্ছে। ঢাকার মোট পানির 87% আসে ভূগর্ভস্থ উৎস থেকে। গত 7 বছরে এই স্তর প্রায় 20 মিটার নিচে নেমে গেছে। যদিও ঢাকায় প্রচুর বৃষ্টি হয়, কিন্তু আচ্ছাদিত এলাকা বৃদ্ধি পাওয়া সেই হারে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ হয় না। 2010 সালের মাস্টার প্ল্যানে ঢাকায় 5523 একর জলাশয় থাকার কথা ছিল। 2017 সালের এক জরিপে দেখা যায় অবশিষ্ট আছে এর মাত্র 30%। তাছাড়া দ্রুত নগরায়ন ও দূষণ এই জলাশয়গুলোকে ধ্বংস করে দিচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার মতো অন্যান্য শহরগুলোতেও তৈরি হচ্ছে নিরাপদ পানির সংকট। ওয়াসাগুলো পানি সরবরাহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। দরিদ্ররাই পানির জন্য সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে, অথচ উচ্চ আয়ের পরিবারগুলো তুলনামূলকভাবে অনেক বেশি পানি ব্যবহার করছে কম খরচে। এত সব তথ্য একটাই ইঙ্গিত প্রকাশ করে, আর সেটি হলো শহরাঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থা এখন ভয়াবহ সংকটে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই শহরগুলোর মানুষের জন্য নিরাপদ পানি পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। নগরে পানির নানামুখী চ্যালেঞ্জ এবং তার সমাধান নিয়ে আজকে শুনব বিশেষজ্ঞের মতামত। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তানভীর আহমেদ, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আপনি দীর্ঘদিন ধরে পানি নিয়ে কাজ করছেন, আপনার বিভিন্ন গবেষণা আছে। আপনি আগামী 20-30 বছরের কি চিত্র দেখেন যে বাংলাদেশে নগরে কি ধরনের পানি বিপর্যয় ঘটতে পারে? নগরায়নের জন্য আমাদের যে পানির যে চাহিদা, সেই পানির চাহিদা আমরা যদি খাবার পানির কথা বা ডোমেস্টিক ইউজের পানির কথা বলি, সেই খাবার পানির চাহিদা আমরা পূরণ করছি গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে। এবং এই গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন করার ফলে এবং এর সাথে যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের কারণেও যে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন হচ্ছে, তাতে আমাদের এখানে একটা পানির ঘাটতি আসলে অ্যাকুইফারে হয়ে যাচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাবস্ট্রাকশনটা বেশি হচ্ছে এবং সেইটার ফলশ্রুতিতে খাবার পানির ঘাটতিটা বাড়ছে। এবং আমরা দেখছি যে আমাদের এই যত সময় বাড়বে আমাদের এই ডেফিসিটটা মানে সময়ের সাথে সাথে বেড়েই যাবে। ওইভাবে কোনো ক্যালকুলেশন বা আমি দেখিনি যে এই ঘাটতিটা আগামী 20-30 বছরে কত হতে পারে, কিন্তু তার ইন্ডিকেশন কিছু আছে। যেমন আমাদের যে খাবার পানির যে টিউবওয়েলগুলো ঢাকা শহরে, সেগুলো পানির মাত্রা বছরে 2-3 মিটার ড্রডাউন হচ্ছে এবং অন্যান্য জায়গাতেও এটা হচ্ছে। এবং এর ফলে আমরা একটা ইন্ডিকেশনটা আছে যে আসলে ভবিষ্যতে আমাদের খাবার পানির সংস্থানটা একটা ঝুঁকির মুখে পড়তে পারে। তো এখন এখানে আমাদের যে সংস্থাগুলো খাবার পানি সরবরাহের কাজে নিয়োজিত, তারা বাধ্য হয়ে আমাদেরকে এখন নানা রকম কর্মসূচি বা প্ল্যানের মাধ্যমে আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হচ্ছে।
তার একটি অ্যাড্রেস হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ পানির উপর আমাদের নির্ভরতা কমিয়ে এনে আমাদের ভূ উপরিস্থ পানি বা সারফেস ওয়াটারের উপর আমাদের উপর এটা ডিপেন্ড করা বা এটার দিকে আমাদের পরিকল্পনাগুলো নেওয়া এবং সেদিকে অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা হচ্ছে। বাট এটা অ্যাকচুয়ালি একটা রিয়াকশনারি প্ল্যান আমি বলবো, এবং সমন্বিত প্ল্যান যেটা করা দরকার যে আমাদের সমগ্র পানির ব্যবস্থাপনাটা আগামীতে কিভাবে হতে পারে, আগামী 20-30 বছর কিভাবে হতে পারে। কারণ পানির একমাত্র ইউজ যে খাবার পানি সেটা না, এখানে ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ হচ্ছে, এখানে ইরিগেশনে পানি ইউজ হচ্ছে। এবং আমাদের যে সামনে যে পরিকল্পনাগুলো আছে, আমরা এখন অতি সম্প্রতি ওয়াশ সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান আমরা এটা রিসেন্টলি মিনিস্ট্রি এটা অ্যাপ্রুভ করেছে এবং এখানে এই কথাগুলি বলা আছে যে আমাদের এই ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এবং ডোমেস্টিক কাজের জন্য যে পানিটা, এটা যদি আমরা সম্পূর্ণ পেতে চাই তাহলে আমাদেরকে কি কি ধরনের পদক্ষেপগুলো নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে সমন্বিত পানি ব্যবস্থাপনা, এবং সেখানে যে রেকমেন্ডেশনসগুলো আছে সেগুলি যদি আমরা ঠিকমতো সেই অনুযায়ী প্ল্যান নিতে পারি তাহলে হয়তো আমরা এটা ভবিষ্যতে ট্যাকেল দিতে পারবো। আমরা জানি যে আপনি সরকারের নানা ধরনের স্ট্র্যাটেজিক ডকুমেন্ট তৈরির সাথে সম্পৃক্ত। সো সেই সমস্ত ডকুমেন্টে আপনি আসলে তরুণ সমাজকে কিভাবে সম্পৃক্ত করতে চান বা দেখতে চান? তরুণদের ক্ষেত্রে আমি যেটা আমার সবসময় আমি বলবো অ্যাজ অ্যান একাডেমিশিয়ান, শিক্ষক যেটাই বলেন বা রিসার্চার, সেটা হচ্ছে যে ওয়াটার সেক্টরে আরও চ্যালেঞ্জ অ্যাডিশনাল আসছে। এমন কিছু কিছু কেমিক্যাল আসছে পানিতে যেগুলোর কথা আমরা আজকে জানি শুনি, কিন্তু এগুলো অ্যাড্রেস করার সুযোগ আমাদের নলেজও অনেক সীমিত, এবং যেগুলো আমরা জানিও না এমন কিছু আননোন কিছু কেমিক্যাল আসছে যেগুলো পরবর্তীতে আমাদের স্বাস্থ্যের সাংঘাতিক ঝুঁকি তৈরি করতে পারে। এবং এইসব বিষয়গুলো আসলে অধিকতর গবেষণা দরকার। যারা এইসব বিষয়ে বর্তমানে চিন্তাভাবনা করছে বা গবেষণা করছে, এই গবেষণাটা সামনের দিনে অ্যাক্সেলারেট করে নিয়ে যাওয়ার জন্য আসলে তরুণদের দিকে আমরা তাকিয়ে আছি, এবং তারা এই নলেজগুলো গেইন করবে এবং গবেষণা এবং পরবর্তীতে তার কাজের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। সো পড়ালেখা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে আমাকে রুট কজ আইডেন্টিফিকেশন, সলিউশনটাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য এবং আগামী দিনের যে নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে এইগুলি প্রপার ওয়েতে জানা, গবেষণা, এগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে, এবং আমি মনে করি যে সেখানেই আসলে তাদের একটা বড় ভূমিকা থাকতে হবে। এখন আমরা একটু চলে যাব দর্শকদের কাছে, তাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নেব। আমি লিমা শিমু, আমি একজন মোটর ব্লগার। তো আমি যখন পাহাড়ে যাই তো সেখানে দেখি যে পানির অনেক স্বল্পতা থাকে, কিন্তু ওরা নিজেদের তাগিদা থেকেই বৃষ্টির পানিটা সঞ্চয় করে রাখে। তারা তাদের কৃষিকাজে ব্যবহার করে, দৈনন্দিন কাজে ব্যবহার করে। তো আপনাদের কি এরকম পরিকল্পনা রয়েছে যারা আমরা সিটিতে থাকি যে বৃষ্টির পানিটা কিভাবে সংরক্ষণ করব বা এটার উপর আমরা কি ধরনের কাজ করতে পারি? আমরা যারা সাধারণ মানুষ রয়েছি এই ধরনের ক্যাম্প করে বা আমরা যারা জেনারেশন যারা আসতেছি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? ধন্যবাদ। শহরাঞ্চলে পানির যদি প্রাপ্যতার সমস্যা থাকে যেসব জায়গাতে আছে সেখানে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, এবং আপনারা জানেন যে এটা শুধু পাহাড়ি এলাকা না, কোস্টাল এরিয়াতেও কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমস এটা যথেষ্ট পপুলার। এবং হয়েছে কি কারণে? কারণ সে অলরেডি একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে থাকে, সে জানে যে এটা ছাড়া আসলে তার অন্যান্য অপশনস খুবই লিমিটেড, এই জন্য সে এখানে এরকম একটা পদ্ধতিতে সে গিয়েছে এবং সেটাকে সে ফাইন টিউন করার চেষ্টা করছে যে হ্যাঁ এখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা আমাদের শহরে এরকম এটা করতে পারি। এবং কিছু কিছু জায়গাতে এরকম গুড প্র্যাকটিসেস আছে, কিন্তু শহরে এটা অ্যাবসলুটলি অপরিহার্য না যে পারপাসে সে করছে সেটার জন্য। আমার নাম মৌমিতা খন্দকার। আমার তানভীর স্যারের কাছে প্রশ্ন। স্যার মেনশন করছিলেন যে রেইন ওয়াটার হারভেস্টিংয়ে আমরা কী ধরনের ইমপ্লিমেন্টেশনাল ল্যাকিং ফেস করছি। তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বা ডিসপোজাল নিয়ে সেই ধরনের ওয়েস্ট ওয়াটারগুলো ম্যানেজমেন্টে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্লিমেন্টেশন কারেন্টলি আমরা কোন স্টেটে আছি, এবং ইন ফিউচারও আমাদের আরও কী কী করণীয় আছে এই সেক্টরে কাজ করার জন্য? শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট আসলে সম্পূর্ণভাবে করা যাবে না, এটা একটা রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং আমাদের, যে ইনফ্রাস্ট্রাকচারও লাগবে এবং সেটার সাথে আমাদের সার্ভিসও লাগবে, এবং এই সার্ভিসগুলো আসলে আসবে হচ্ছে বিভিন্ন
সরকারি প্রতিষ্ঠান বা যারা এইখানে স্থানীয় সরকারের যেসব যারা এই কাজে নিয়োজিত আছে, যারা এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিসে আছে তাদের কাছ থেকে। সো আমার দুটোই লাগবে এখন। আমার ইনফ্রাস্ট্রাকচারও লাগবে, ইনফ্রাস্ট্রাকচারের সাথে ওটা ম্যানেজ করার জন্য যে সার্ভিস, সেই সার্ভিস সহ আমাকে এখন আসতে হবে। এবং এভাবেই আমরা আসলে নগরের পরবর্তী পরিকল্পনাগুলো আমরা এইভাবেই করার চিন্তা ভাবনা করেছি। এবং সামারি হচ্ছে এই যে হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারের একটা সাংঘাতিক ঘাটতি আছে এবং এই ঘাটতি আমাকে আগে পূরণ করতে হবে এবং এটার সাথে আমাকে কনকমিটেন্টলি আমাকে সার্ভিস দিতে হবে। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে ডক্টর তানভীরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ভিন্ন ভাবনায় অংশগ্রহণ করার জন্য। পানি সংকট শুধুমাত্র সরবরাহ কম হওয়ার জন্যই হয় না, এর নানান কারণ থাকে। যেমন আমরা ভূগর্ভস্থ পানির উত্তোলন অনেক বেশি করি এবং এটা কৃষির চাপে করি, অনেক সময় করি শিল্পের চাপে। পাশাপাশি আমরা নদ নদীর পানি দূষিত করে ফেলি, কারণ আমরা দূষিত পদার্থ এখানে পরিশোধন না করেই ছেড়ে দিচ্ছি। এই সমস্যার সমাধান শুধুমাত্র সরকারের হাতে নেই। এই সমস্যার সমাধান করতে গেলে বিভিন্ন মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি আমরা যারা জনসাধারণ আছি আমাদেরকেও কাজ করতে হবে এবং বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে একসাথে অংশগ্রহণ করে এর মোকাবেলা করতে হবে। আজ ভিন্ন ভাবনার চতুর্থ পর্বের মাধ্যমে আমাদের এই যাত্রা শেষ হচ্ছে। আমরা শুনেছি বিশেষজ্ঞদের কথা, পাশাপাশি শুনেছি সাধারণ মানুষের কণ্ঠ। আজকের এই অনুষ্ঠান শেষ হতে পারে, কিন্তু আমাদের ভেতরকার ভাবনা যেন শেষ না হয়, কারণ যে কোনো পরিবর্তনের সূচনাই হয় ভিন্ন ভাবনা থেকে। সুতরাং সেই ভিন্ন ভাবনার রেশ যেন শেষ না হয়। সাথে থাকবেন, দেখা হবে আবার কোনো সময় কোনো এক ভিন্ন ভাবনা নিয়ে।